আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, সিমিলি অ্যান্ড মেটাফোর নিয়ে আজকের ক্লাস। কবিতার নাম দ্য সেন্স অফ ডি। হ্যাঁ, এই কবিতাটা। হ্যাঁ, তো প্রথমে আসো একটু অর্থ জেনে নেই। এই যে এটুক কবিতার প্রথম অংশ। হ্যাঁ, এখানে ও মেরি, go and call the kettle home, and call the kettle home, and call the kettle home across the sands of deep. কেউ একজন এই মেরি নামক মেয়েটাকে বলছে, মেরি যাও এবং গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো, এবং গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো, এবং গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো। বারবার বলা হচ্ছে, মানে তাড়াতাড়ি করতে বলা হচ্ছে, দ্রুত যাও, সময় কম। হ্যাঁ, কোথা থেকে আনবে সে? আনবে অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। ডি হচ্ছে একটা নদীর নাম। সেই নদীর কিনারা থেকে গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওকে। দ্য ওয়েস্টার্ন উইন্ড, পশ্চিমা বাতাস, ওয়াজ ওয়াইল্ড, বন্য প্রকৃতির ছিল, বন্য ছিল, অ্যান্ড ড্যাঙ্ক মানে ভিজা, স্যাঁতস্যাঁতে ছিল, উইথ ফোম, ফেনায় ভিজা ছিল, অ্যান্ড অল এলোন ওয়েন্ট শি, আর সম্পূর্ণ একা একা সে গেল। ঠিক আছে, এই হচ্ছে অর্থ। হ্যাঁ, এবার হচ্ছে সিমিলি এবং মেটাফোর খোঁজাখুঁজি। তো প্রথমেই আমি বলবো, দেখো যে কল, যে শব্দটা ডেকে আনা, কল কল কল, ডেকে আনার যে ব্যাপারটা, আমি যদি প্রশ্ন করি আমরা কাকে ডেকে আনি? হ্যাঁ, আমরা মানুষকে ডেকে আনি না। রাস্তায় নামলে আমরা বলি এই রিক্সা, এই রিক্সা বলতে আমরা রিক্সাওয়ালাকে মিন করি। আমরা বন্ধু বান্ধবকে ডেকে আনি, কোনো বাচ্চা ছেলে কোথাও চলে গেলে তাকে ডেকে আনি। তো ডেকে আনার বিষয়টা কার সাথে সম্পর্কিত? মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পরিচিত জনকে আমরা ডেকে আনি। কিন্তু এখানে ক্যাটেলকে ডেকে আনতে বলা হয়েছে। তো ক্যাটেলের জন্য তো উপযুক্ত শব্দ ছিল আসলে ব্রিং, তাই না? ব্রিং দা, আমি লিখি শব্দটা BRING। কবি বলতে পারতেন যে ব্রিং দ্য ক্যাটেল হোম, গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো। সেটা না বলে বলেছে গবাদি পশুগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো। তাহলে কেন উনি কল ব্যবহার করেছেন? এটা একটা মেটাফরিক ওয়ার্ড। হুম, তো এটা দিয়ে কবি হয়তো বোঝাতে চাচ্ছেন যে ওই যে গবাদি পশুগুলো, ওই যে মেরি তাদের পরিবারের সদস্যের মতো। হ্যাঁ, তাহলে গবাদি পশুর সাথে তাদের পারিবারিক যে বন্ধন, সেটাকে প্রকাশ করার জন্য মূলত কবি এখানে ব্রিং ব্যবহার না করে মেটাফরিক শব্দ ব্যবহার করেছেন, কল। ঠিক আছে, এবং বারবার এটা ব্যবহার করেছে। ঠিক আছে, এটা একটা মেটাফোর এখানে থাকতে পারে। আরেকটা মেটাফোর, যেমন দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড। ওয়াইল্ড হচ্ছে কি? ওয়াইল্ড হচ্ছে বন্য, তাই না? আমরা জানি বাঘ, সিংহ, হাতি, এগুলো বন্য প্রাণী। তো উইন্ড তো বাতাস, সে কিভাবে বন্য হবে? আসলে কবি এখানে বলতে চাচ্ছেন দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ আনকন্ট্রোলড, ওয়াজ স্ট্রং। বাতাস কেমন হয়? স্ট্রং হয়। কবি স্ট্রং শব্দটা ইউজ করতে পারতেন না। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ স্ট্রং, স্ট্রং ইউজ না করে উনি ওয়াইল্ড ইউজ করেছেন, মানে বোঝাতে চাচ্ছেন বাতাসের তীব্রতা একটু বেশি ছিল। সেটা মেন করার জন্য এটা আনকন্ট্রোলড ছিল, আনটেমড ছিল, ইত্যাদি। এমনকি এটাও কিন্তু একটা মেটাফোর, ড্যাঙ্ক উইথ ফোম, মানে ওই যে ওয়েস্টার্ন উইন্ডের কথাই তো বলা হচ্ছে। উইন্ড কেমন ছিল? ফেনা, ফোম মানে ফেনা, ফেনায় সে ভরপুর ছিল। তো যাক, এত তো আর লেখা যাবে না। আপাতত আমি এখান থেকে দুটো চুজ করেছি, দুটো নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে এটা, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। দ্বিতীয়টা এটা। দুটাই কিন্তু মেটাফোর। হ্যাঁ, এখানে কোনো অ্যাজ বাস সো এগুলা নেই। হ্যাঁ, লাইক নেই। তো আমরা লিখবো এইভাবে মেটাফোর। এক নম্বর মেটাফোরটা, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। এখানে ইম্পর্টেন্ট কোনটা? মেটাফোরিক শব্দ মূলত কল। এটা নিচে দাগ দিয়ে দিলে সুবিধা হবে। কবি কি উদ্দেশ্যে এটা ব্যবহার করেছেন? কবি এখানে দ্য পয়েন্ট, আমি পরিষ্কার করে লিখেছি, তোমরা এবার লিখতে পারো। দ্য পয়েন্ট ইউজড কল ইনস্টেড অফ ব্রিং। ব্রিং এর পরিবর্তে কবি কল ব্যবহার করেছেন টু এক্সপ্রেস দ্যাট, এটা প্রকাশ করার জন্য যে দ্য ক্যাটল আর লাইক দেয়ার ফ্যামিলি মেম্বার্স। হুম, ওই যে গবাদি পশুগুলো তাদের পরিবারের সদস্যের মতো। ঠিক আছে, এবার আসো দ্য ওয়েস্টার্ন উইন্ড, সেটা তো আরেকটা মেটাফোর। লিখে ফেলি, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড। এখানে কোনটা মেটাফোরিক ওয়ার্ড? ওয়াইল্ড। হ্যাঁ, ওয়াইল্ড হচ্ছে মেটাফোরিক ওয়ার্ড। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে আমরা তো আলোচনা করলাম। আমি লিখে দিই, টু
টু এক্সপ্রেস দ্যাট, এটা প্রকাশ করার জন্যে যে দ্য উইন্ড ওয়াজ আনকন্ট্রোলড, বাতাস কন্ট্রোলের মধ্যে ছিল না, অনেক বেশি পরিমাণে ছিল। তোমরা এরকম বলতে পারো দি সিভিয়ারিটি মানে তীব্রতা অফ উইন্ড ওয়াজ ভেরি মাচ ইত্যাদি কথা বলতে পারো, বা যা আমি লিখেছি তা বললেও চলবে। এবার কবিতার পরের ধাপ, পরের অংশ, দ্য ওয়েস্টার্ন টাইড, পশ্চিমা জোয়ার। জোয়ার তো বুঝতে পেরেছো, মূলত পানি, পানি উঠে আসলে তাকে আমরা জোয়ার বলি। ক্র্যাপড আপ, হামাগুড়ি দিয়ে এসছিল অ্যালং দ্য স্যান্ড, স্যান্ড বলতে ওই যে বালুকাময় নদীর তীর এলাকায় হামাগুড়ি দিতে দিতে জোয়ারের পানি আসছিল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এটা মানে বালির উপরে বালি, পানির উপরে পানি, মোটামুটি পুরো এলাকাটা জুড়ে সেটা মিন করার জন্যে। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতটুকু দৃষ্টি যায় সর্বত্রই শুধু পানি আর পানি, জোয়ারের পানি আসছিল আর তলিয়ে নিচ্ছিল সব। দ্য রোলিং মিস্ট, রোল শব্দটা আমরা বুঝি, যেমন ফুটবলকে লাথি মারলে সে রোল করতে করতে যায়, অনেক সময় যে কোনো একটা রডকে উপর থেকে ছেড়ে দিলে সেটা রোল করে করে নিচে নামে, রোলিং বুঝি। রোলিং মানে ঘূর্ণয়মান, মিস্ট কুয়াশা, ঘূর্ণয়মান কুয়াশা। কেম ডাউন, নেমে আসলো, অ্যান্ড হিট এবং লুকিয়ে নিল দ্য ল্যান্ড, জমিকে লুকিয়ে নিল। অ্যান্ড নেভার হোম কেম শি, আর ওই সেই মেয়ে মেরি আর কখনোই বাড়িতে ফিরে আসলো না। এই হচ্ছে অর্থ। এখন যদি আমরা সিমিলি বা মেটাফোর দিকে তাকাই, তো প্রথমে একটা কথা বলবো, এখানে দেখো দ্য ওয়েস্টার্ন টাইড, পশ্চিমা জোয়ার, জোয়ার বলতে পানিকে বোঝানো হচ্ছে। ক্র্যাপড আপ, তো ক্র্যাপড আপ কি আসলে? ক্র্যাপড আপ হচ্ছে হামাগুড়ি দেয়া, তো পানিকে হামাগুড়ি দেয় নাকি? হামাগুড়ি তো মানুষ দেয়, তাই না? পানিতে হামাগুড়ি দেয় না। এটা একটা মেটাফরিক ওয়ার্ড, ক্র্যাপড আপ। কবি এখানে কথাটা এইভাবেও বলতে পারতেন, আমি একটু লিখে দেখাই, এদিক দিয়ে লিখে, দ্য টাইড, ওয়েস্টার্ন টাইড, আমি শুধু টাইড লিখলাম বোঝানো যায়। দ্য টাইড ওয়াজ রাইজিং, রাইজিং স্লোলি, ধীরে ধীরে পানি বেড়ে উঠছিল। এই কথাটাকে এইভাবে করে না বলে, ওয়াজ রাইজিং এভাবে করে না বলে উনি বললেন ক্র্যাপড আপ। তাহলে ক্র্যাপড আপ একটা মেটাফরিক ওয়ার্ড, একটু বিশেষভাবে বোঝানো হচ্ছে। এভাবে করে ক্র্যাপড আপ দিয়ে বোঝানো হচ্ছে আসছে তো আসছে, আর থামছে না আর কি, তবে স্লোলি স্টিডিলি আসছে। অ্যান্ড ওভার আরেকটা যদি বলি, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, এটা কিন্তু একটা সিমিলি হবে, এটা কি হবে? একটা সিমিলি হবে। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, চোখ যতটুকু দেখে, তার মানে কতটা এলাকা জুড়ে সেই পানি প্লাবিত হচ্ছে, এলাকাকে ডুবিয়ে নিচ্ছে, সেটা বিস্তৃতি বোঝানোর জন্য এই সিমিলিটা ব্যবহার করা হয়েছে। এটা যে সিমিলি আমরা বুঝবো কি করে? যে অ্যাজ আছে, আমরা জানি অ্যাজ থাকলে, লাইক থাকলে ওগুলো সিমিলি হয়। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে দ্য রোলিং মিস্ট, যেটা একটু আগে অর্থ বলতে গিয়ে বলেছিলাম, রোল মানে তো ঘুরে ঘুরে আসা, তো মিস্ট মানে কুয়াশা, কুয়াশা কি আর ঘুরে ঘুরে আসে? আর এখানে কুয়াশা বলি যাই বলি, আসলে মূলত পানিকে বোঝানো হচ্ছে। পানি তো আর ঘুরে ঘুরে আসছে না। এগুলো সব মেটাফরিক ওয়ার্ড। হিড মানে লুকাইয়া দেওয়া, হিড দ্য ল্যান্ড, লুকাইকে, আমরা মানুষরা কিছু একটা জিনিস লুকাই রাখি। আমার কাছে কিছু টাকা থাকলে, গোপন কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি কোথাও না কোথাও লুকাই রাখি। এই আমাদের এই যে পানি তো আর কাউকে লুকায় না, আসলে বলা হচ্ছে যে কভার, ঢাকনি দেওয়া, কভার করে দেওয়া, পানিকে, এলাকাটাকে ঢেকে দেওয়া পানি দিয়ে, এই কথাটাকে মিন করা হচ্ছে। অ্যান্ড নেভার হোম কেম শি, তাহলে ইত্যাদি ইত্যাদি বিষয়। তো আসো এবার আমরা লেখা শুরু করি। তো প্রথমেই এটা 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 চারটা আপাতত চিহ্নিত করলাম, যেগুলা প্রথমটা তো মেটাফোর, মেটাফোর। দ্য ওয়েস্টার্ন টাইড ক্র্যাপড আপ, যেমনটি বলছিলাম এখানে ইম্পর্টেন্ট শব্দ, লক্ষণীয় শব্দ হচ্ছে ক্র্যাপড আপ। এটাই মেটাফোরিক ওয়ার্ড। তো এটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? টু এক্সপ্রেস দ্যাট দ্য টাইড ওয়াজ অ্যাডভান্সিং, এগিয়ে আসছিল। টাইড বলতে ওয়াটার বোঝানো হচ্ছে, তুমি ওয়াটার লিখলেও লিখতে পারো। স্লোলি অ্যান্ড স্টিডিলি, ধীরে ধীরে আস্তে আস্তে পানি এগিয়ে এসেছিল। এরপরে এই যে অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, সেটা একটু পরে বলবো। দ্য রোলিং মিস্ট, কারণ অ্যাজ ফার অ্যাজ আই কুড সি এটা তো হচ্ছে আমাদের সিমিলি, যেন পরে বলবো, আগে মেটাফোরগুলো শেষ করি। তাহলে এখন
যে দ্য রোলিং মিস্ট কেম ডাউন। তো অর্থ তো বলছিলাম এখানে মেটাফরিক অংশ হচ্ছে রোলিং মিস্ট। হ্যাঁ, এটা কবি কেন ইউজ করেছেন টু এক্সপ্রেস দ্য নন স্টপ মোশন অফ ওয়াটার। পানির নন স্টপ মানে থামছে না, আসছেই আসছে। রোলিং মানে রোল করে 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 আসছে, তার মানে এখানে রোলিং দিয়ে বিশেষ অর্থ বোঝানো হচ্ছে নন স্টপ, থামাথামির কোনো লক্ষণ নেই, সে শুধু এগিয়েই আসছে। হ্যাঁ, আরেকটা মেটাফোর কোনটা, হিট দ্য ল্যান্ড, সেটাও বলে ফেলি 5 নম্বর মেটাফোর। এখানে মেটাফোরিক ওয়ার্ড, মূল ওয়ার্ড কোনটা, হিট। এটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, টু এক্সপ্রেস দ্যাট দ্য ওয়াটার কভার্ড দ্য ল্যান্ড। কভার্ড দ্য ল্যান্ড, ওই পুরো এলাকাটা, শুকনো এলাকাটা পানিতে ঢেকে গিয়েছে, এটা বোঝানোর জন্য কবি এখানে হিট ব্যবহার করেছেন। হ্যাঁ, এবার আসলে যে সিমিলিটা কাজ করিয়ে, যে অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, এটা যে সিমিলি তোমরা আশা করি বুঝতে পারছো। এই যে অ্যাজ ফার অ্যাজ আছে, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, এখানে আন্ডারলাইন করব আই কুড সি, মানে চোখ যতটুকু দেখতে পায় ততটুকু তুলনা করা হচ্ছে এলাকার সাথে। চোখের দৃষ্টিশক্তি, বিস্তৃতির সাথে চোখের দৃষ্টিকে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা এইভাবে লিখতে পারি, টু এক্সপ্রেস দ্য হিউজ এক্সপানশন অফ ওয়াটার। এক্সপানশন মানে বিস্তৃতি। হ্যাঁ, প্রচুর পানি, যত দিকে দৃষ্টি যায় শুধু পানি আর পানি, তাহলে হিউজ এক্সপানশন অফ ওয়াটার প্রকাশ করার জন্য লেখা হয়েছে অ্যাজ ফার অ্যাজ আই কুড সি। ওকে, এটা সিমিলি 1 নম্বরটা। মেটাফোর তো বেশ কয়েকটা পেয়ে গেলাম, সিমিলি পেলাম এটা প্রথমটা। এবার আসো কবিতার পরের অংশ। হ্যাঁ, ও তো মারা গেল পানিতে পড়ে, তোমরা বুঝতে পারছো। ইজ ইট উইড, এটা কি আগাছা? কেউ একজন দেখেছে তাই বলছে। অর ফিশ, নাকি মাছ? অর ফ্লোটিং হেয়ার, নাকি ভাসমান কোনো চুল? এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এক গুচ্ছ স্বর্ণের চুল। এ ড্রাউন্ড মেডেন্স হেয়ার, কোনো ডুবে মরে যাওয়া কুমারীর চুল। অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রের আমাদের এই জালের মধ্যে, মানে জেলেদের ব্যাপার আসছে নিশ্চয়, আমরা বুঝতে পারছি। জেলেরা কেউ একজন দেখেছে বা সবাই দেখেছে ওদের জালের মধ্যে আটকা পড়েছে এই মেয়েটি, মেরি। তখন তারা কেউ বলছে এটা মনে হয় আগাছা, আরেকজন বলছে না এটা মনে হয় কোনো মাছ, আরেকজন বলছে না না আমার মনে হয় এখানে চুল ভেসে বেড়াচ্ছে। তারপরে দুঃখ করে সবাই তো বুঝতেই পেরেছে, এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এক গুচ্ছ, ট্রেস মানে গুচ্ছ, এক গুচ্ছ সোনালি চুল। এ ড্রোন্ড মেডেন্স হেয়ার, ড্রোন শব্দ বুঝে তো তোমরা না, ড্রোন মানে ডুবে মারা যাওয়া, শুধু ডুবে যাওয়া না, ডুবে মারা যাওয়া বোঝানোর জন্য আমরা ড্রোন ব্যবহার করি। ড্রোন মেডেন্স হেয়ার, ডুবে মরে যাওয়া কোনো কুমারীর চুল। অ্যাবাভ দ্য নেটস এট সি, ওয়াজ নেভার সেমন, সেমন কি চেনো? সেমন হচ্ছে এক ধরনের মাছ, সেমন হচ্ছে এক ধরনের মাছ, ফিশ। ওয়াজ নেভার সেমন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, কোনো স্যামন ফিশকেও কখনো এতটা উজ্জ্বলভাবে, এতটা ফর্সাভাবে বিকীর্ণ হতে দেখি নাই, মানে এত ফর্সা দেখাতো না তাকে যতটা, তার বেসিক্যালি সেই মেয়েটার সৌন্দর্য এখানে প্রকাশ করছে। অ্যামাং দ্য স্টেকস অফ ডি, ডি তো আমাদের নদীর নাম। ডি স্টেকস বলতে এখানে ওরা জেলেরা মাছ ধরার জন্য যে খুঁটিগুলো রাখে, সেই খুঁটিগুলোকে বোঝানো হচ্ছে, যেগুলোর মধ্যে সে আটকা পড়েছে। এই হচ্ছে অর্থ। হ্যাঁ, এখন তো আমরা যাব এখান থেকে কি কি সিমিলি আছে, মেটাফোর আছে, এখানে অনেক আছে, তো আমরা অনেক যাব না। আমরা আজকে যেমন এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এটা কিন্তু অনেকগুলো দেখার পরে তারা নিশ্চিত হয়ে মনের দুঃখ কষ্ট প্রকাশ করার জন্যে, একই সাথে ওই মেয়ের সৌন্দর্য প্রকাশ করার জন্যে এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার এটা তারা ইউজ করেছে। সো এটা একটা মেটাফোর। তারপরে এই যে ওয়াজ নেভার সেমন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, এটা কিন্তু স্পষ্ট একটা সিমিলি, এখানে সো একটা শব্দ আছে। এই যে স্যামন ফিশের সাথে, স্যামন মাছের সাথে ওই মেয়ের সৌন্দর্য নিয়ে তুলনা করা হয়েছে। হ্যাঁ, তো মোটামুটি এই, তাহলে এখন আমি একটু শুরু করে দিই এভাবে। আসো আমরা কোনটা ঠিক করলাম, এটা, আর ঠিক করলাম এটা। তো প্রথমে যেটা স্যামন ফিশের সাথে তুলনা করেছি, সিমিলি, যেহেতু এটা সিমিলি আগেরটা করেছি, সিমিলিটা আগে করে ফেলি। এটা সিমিলি নাম্বার 2, আগে একটা করেছে। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, এখানে স্যামন মানে এই যে মাছ, এই মাছটার সাথেই মূলত তুলনা করা হচ্ছে। তো কবি কি উদ্দেশ্যে এখানে মাছের নাম এনেছেন? উদ্দেশ্যটা হচ্ছে টু এক্সপ্রেস দ্য ফেয়ারনেস অফ দ্য লস্ট মেইডেন, ওই হারিয়ে যাওয়া সেই কুমারীর সৌন্দর্য প্রকাশ করার জন্য উনি এই সিমিলিটা ব্যবহার করেছেন।
এবারে ট্রেস অফ গোল্ডেন হেয়ার, হ্যাঁ, সেটা নিয়ে কাজ করি। ওটা কিন্তু মেটাফোর, হ্যাঁ, মেটাফোর নাম্বার 6, আগে 5টা গিয়েছে। এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এটা কবি কি মিন করছেন? টু এক্সপ্রেস বোথ দ্য বিউটি অফ দ্য গার্ল অ্যান্ড দ্য ট্র্যাজেডি ফর হার ডেথ। একসাথে তারা সৌন্দর্য এবং ট্র্যাজেডি তো বুঝোই, দুঃখ, কঠিন কষ্ট, দুঃখ বোঝানোর জন্য আমরা ট্র্যাজেডি শব্দটা ইউজ করি। তারা প্রথমে ভাবলো যে এটা বোধ হয় আগাছা, পরে বললো না এটা মনে হয় মাছ, পরে বললো না মনে হয় ভাসমান কোনো চুল। তারপরে ওরা নিশ্চিত হলো যে এ ট্রেস অফ গোল্ডেন হেয়ার, এই কথাটা কিন্তু শুধু এক গুচ্ছ সোনালি চুল এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের দুঃখ এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আবার গোল্ডেন ব্যবহার করে তারা কিন্তু সৌন্দর্যটাও তুলে ধরার চেষ্টা করছে। ঠিক আছে, এই গেল। এবার আমরা পরের অংশে যাই। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম। দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ওই জেলেদেরকে। দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম। ফোম তো ফেনা, আমরা একটু আগে দেখছিলাম রোলিং টাইড, এখন দেখছি রোলিং ফোম, মানে ঘূর্ণায়মান ফেনা। ফেনা ঘুরে ঘুরে আসছে, ওর ফেনার মধ্য দিয়ে রোড মানে তার নৌকা টেনে টেনে আনা। তারা নৌকাটা ওই যে ফোমের ভিতর দিয়ে নৌকাটা টেনে টেনে তারা নিয়ে আসছে। তো ফোমের সম্পর্কে আরও বলা হচ্ছে, ফোমটা কেমন ফোম? এটা হচ্ছে নিষ্ঠুর, দ্য ক্রুয়েল ক্রলিং ফোম। নিষ্ঠুর, ক্রলিং মানে সেই হামাগুড়ি দেওয়া ফোম। দ্য ক্রুয়েল হাংরি ফোম মানে ওদের যে কষ্ট পেয়েছে সব প্রকাশ পাচ্ছে কিন্তু এখানে। ওকে বলা হচ্ছে ক্রুয়েল হাংরি ফোম, ওই ফোম তাকে খেয়েছে, ওরা এমনটি মিন করছে, ক্ষুধার্ত সেই ফোম। টু হার গ্রেভ বিসাইড দ্য সি। এই যে রোড মানে তো টেনে টেনে এনেছে, কোথায় এনেছে? কবিতাটা মূলত এখান থেকে এখানে, হ্যাঁ, রোড হার তাকে এনেছে, কোথায় এনেছে? টু হার গ্রেভ, তার কবরে, মানে এখানে কবর দিয়েছে, বিসাইড দ্য সি, সমুদ্রের পাশে। আর মাঝখানটায় যেই বেটা ফোম তাকে খুন করেছে, ওই ফোমের সাথে আচ্ছা মতো কতক্ষণ এখানে জেলেরা ঝগড়াঝাটি করেছে, ফোমকে গালিগালাজ করেছে। ঠিক আছে, জিদ হলে যা হয় আর কি। However, but still, কিন্তু এখনো দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটল হোম। সেই জেলেরা এখনো, নাবিকরা এখনো যেন শুনতে পায় তার সে ডাক, ওই গবাদি পশুকে বাড়িতে ডেকে নিয়ে আসার ডাক। অ্যাক্রস দ্য সেন্স অফ ডি, ওই সমুদ্রের তীরে, ওই ডি নদীর তীরে। তো এই হচ্ছে অবস্থা। এখন এখান থেকে যদি আমরা সিমিলি মেটাফোর খুঁজতে চাই, আমরা এখানে একটা পাবো, এই যে রোলিং ফোম। এখানে রোল শব্দটা সব মেটাফোরিক ওয়ার্ড, হ্যাঁ। এটা দেখো, ক্রুয়েল ক্রলিং, ফোম তো ক্রুয়েল কে হয়? মানুষ ক্রুয়েল হয়, তাই না? হাংরি প্রাণী, মানুষ যারা পশু তারাও হতে পারে হাংরি হয়, কিন্তু ফোম তো আর হাংরি হয় না। আসলে বিশেষভাবে বোঝানোর জন্য, যে তার নিষ্ঠুরতা প্রকাশ পাওয়ার জন্য, তারা যে কষ্ট পেয়েছে সেটা বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এগুলো মোটামুটি, হ্যাঁ। তাহলে এখন লেখা শুরু করে দিই। মেটাফোর এটা 7 নম্বরটা। সিমিলি কিন্তু আর পাইনি, আমি দুটো পেয়েছি, দুটো দিয়েছি পরীক্ষার খাতা, আমাদের দুটো সিমিলি লিখতে হবে, হ্যাঁ। অ্যাক্রস দ্য রোলিং ফোম, এখানে সবচেয়ে ফোকাস ওয়ার্ড কোনটা? রোলিং ফোম। এটাই হচ্ছে মূলত মেটাফোরিক ওয়ার্ড, হ্যাঁ। এটা দিয়ে কবি মিন করছে কি? টু এক্সপ্রেস দ্য কন্টিনিউয়াস মোশন অফ ফোম। ফোম যে আসছে কন্টিনিউয়াস, একটু আগে লিখেছিলাম নন স্টপ। নন স্টপ এবং কন্টিনিউয়াস মূলত একই কথা, হ্যাঁ। রোলিং শব্দ দিয়ে মূলত সেটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এটা একটা মেটাফোর। আর শেষের দুইটা মেটাফোর, দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, দ্য ক্রুয়েল হাংরি ফোম, এর দুটাকে এক অর্থে একসাথেই ব্যবহার করব আমরা। দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, দ্য ক্রুয়েল হাংরি ফোম। এখানে মোট 3টা শব্দ ফোমের অ্যাগেনস্টে ইউজ করেছে, একটা হচ্ছে ক্রুয়েল, আর একটা ক্রলিং, আর একটা হচ্ছে হাংরি। এইখানে আমি একটু লিখেছি এভাবে, দ্য অ্যাডজেক্টিভ, সেগুলো তো সব অ্যাডজেক্টিভ। কেমন ফোম? ক্রুয়েল ফোম। কেমন ফোম? ক্রলিং ফোম। কেমন ফোম? হাংরি ফোম। এগুলো সব কিন্তু অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডজেক্টিভ ক্রুয়েল, ক্রলিং অ্যান্ড হাংরি আর ইউজড, এদেরকে ব্যবহার টু এক্সপ্রেস দ্য সিভিরিটি অফ ডেঞ্জার, বিপদের সে তীব্রতা, অথবা এখানে টু এক্সপ্রেস দেয়ার ট্র্যাজেডি, এটাও লিখতে পারতে তোমরা। তো এইভাবে করে মোটামুটি 8টা মেটাফোর আর 2টা সিমিলি আমি আবিষ্কার করেছি। তোমরা হয়তো
খোঁজাখুঁজি করে আরও পেতে পারো। পরীক্ষায় আমাদের 2টা সিমিলি লিখতে হয়, 3টা মেটাফোর লিখতে হয়। তো পরীক্ষার খাতায় যা করতে হয় আমি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি সেটাও। যেমন এই যে আমরা লিখবো আনসার টু দি কোশ্চেন নাম্বার 4B, এটা 4-এর বি নাম্বার আনসারে হয়ে থাকে। আর বেশি কথা লিখতে হবে, আমরা হেডিং দিব সিমিলি, লিখে আমরা যা যা খুঁজে পেয়েছি আমি এখানে 2টা লিখে দিলাম। এবং ইম্পর্টেন্ট যে সিমিলি ওয়ার্ড যেগুলো, রূপক শব্দ যেগুলো, সেগুলোর নিচে কিন্তু দাগ দিয়ে দিলে সুবিধা হবে। এরপর লিখবো মেটাফোর। মেটাফোর পরীক্ষা দিতে হয় 3টা, সর্বমোট 5টা, 2টা সিমিলি, 3টা মেটাফোর। একটা মেটাফোর এখানে লিখলাম, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড। এই 8টার মধ্য থেকে আমি 3টা চুজ করেছি। এখানে একটা যে ওয়াইল্ড শব্দের নিচে দাগ দিলাম, যেটা মেটাফোরিক ওয়ার্ড। আরও 2টা আসলে লিখে দিই, এই ক্র্যাপ্ট আপ আর ক্রলিং, ক্রুয়েল, হাংরি। এই 3টা আমি চুজ করেছি। তোমরা ভিডিওর ভিতর থেকে যে কোনো কিছুই চুজ করতে পারো। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। কষ্ট করেছিলে, তবে অবশ্যই তোমরা কমেন্ট করো। প্লিজ ডোন্ট ফরগেট টু মেক কমেন্ট। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফিজ।